2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদো দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংক্ষেপে এনএলডি পার্টি দ্বারা গঠিত সরকারের বিরুদ্ধে একটি কু সংঘটিত করে। এরপর তারা প্রেসিডেন্ট উইমিং এবং স্টেট কাউন্সিলর অং সান সুচিকে আটক করে। ঠিক কী কারণে তাতমাদো এই পদক্ষেপটি নেয় তা এখনও পরিষ্কার না। সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী নির্বাচনে ভোট কারচুপি হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক কমিউনিটি এবং মিয়ানমারের জনগণ এই অজুহাতকে মেনে নিতে অস্বীকার করে। তারা এটাকে শুধুমাত্র ক্ষমতা দখলের অজুহাত হিসাবে দেখে। এই কুয়ের প্রতিবাদে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসলে সামরিক জান্তা তাদের উপরে অত্যন্ত পাশবিক ক্র্যাকডাউন শুরু করে। এতে বহু সংখ্যক মানুষ নিহত হয়। এই বর্বরতার প্রতিবাদে তাতমাদোর প্রতিপক্ষ শক্তি এবং দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। এই যুদ্ধে আজ পর্যন্ত প্রায় ৭৬,০০০ মানুষ নিহত হয়েছে। কিন্তু সামরিক কু থেকে কেন এবং কিভাবে এত বড় একটা গৃহযুদ্ধ শুরু হলো, আর এই সশস্ত্র গোষ্ঠীগুলো কোথা থেকে আসলো, এটা বুঝতে হলে মিয়ানমারের ইতিহাস, ভূ রাজনীতি এবং বিভিন্ন জনগোষ্ঠীর ভেতর চলতে থাকা সাম্প্রদায়িক সংঘাতগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। মিয়ানমার দেশটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের মাঝামাঝি একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। এ কারণেই প্রাচীন আমল থেকেই দেশটি আঞ্চলিক পাওয়ার স্ট্রাগলের একটি কেন্দ্রবিন্দু। মিয়ানমারের বিভিন্ন জনগোষ্ঠীগুলোর ভেতর সবচেয়ে বড় জনগোষ্ঠীটি হচ্ছে বামার অর্থাৎ বার্মিজ জনগোষ্ঠী। তারা ৭ম এবং ৮ম শতাব্দীতে মিয়ানমারের উত্তরে অবস্থিত চীনের ইউনান, গুইজ এবং সিচুয়ান প্রদেশগুলো থেকে স্থানান্তর করে বর্তমান মিয়ানমারে আসে। ৯ম শতাব্দীতে রাজা অনরাতা থেরাপিদির অধীনে প্রথম ঐক্যবদ্ধ বার্মীয় রাজ্যের জন্ম হয়। রাজা আনারাতা বৌদ্ধ ধর্ম অনুসরণ করতেন। বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য তিনি বহু সংখ্যক বৌদ্ধ মন্দির এবং প্যাগোডা নির্মাণ করেন। তার শাসনামলে বর্তমান মিয়ানমারের বেশিরভাগ অংশেই বৌদ্ধ ধর্ম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই রাজ্য কয়েক শত বছর টিকে থাকে। অবশেষে ১৩ শতাব্দীতে মঙ্গোলদের ক্রমাগত হামলার কারণে এই রাজ্য দুর্বল হয়ে যায় এবং ১২৯৭ সালে এ রাজ্যের পতন ঘটে। তারপর এই রাজ্যটি বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায়। এদের ভিতর ছিল আভা রাজ্য, যারা মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করত। এরা মং রাজ্য এবং বিভিন্ন শান রাষ্ট্রের সাথে প্রায় যুদ্ধ করত। এদিকে মং রাজ্য শাসন করত আভা রাজ্যের দক্ষিণে অবস্থিত নিম্নাঞ্চলটি। এই রাজ্যটি বাণিজ্য এবং কৃষিখাতে উন্নতি অর্জন করেছিল। এই রাজ্যটি ১৫৩৯ সালে তুঙ্গু বংশের কাছে যুদ্ধে হেরে যায়। রাজা তবিন সুহিতের নেতৃত্বে তুঙ্গু বংশ ১৫৩০ থেকে ১৫৫০ সালের ভেতর মিয়ানমারের বিভিন্ন রাজ্যগুলোকে দখল করে এবং একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলে। তার মৃত্যুর পর রাজা বাইনং থাইল্যান্ড, লাওস এবং ভারতের মণিপুর রাজ্যকে দখল করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় সাম্রাজ্যটি গড়ে তোলেন। কিন্তু এই সাম্রাজ্যটি অনেক বেশি বিস্তৃতি লাভ করায় এর ভিতর বহু সংখ্যক বিদ্রোহ আন্দোলন শুরু হয়। অস্থিতিশীলতা সামাল দিতে না পারায় ১৫৯৯ সালে এই সাম্রাজ্যটির পতন ঘটে। এরপর তুঙ্গু বংশ মূলত মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলটিতে তার নিয়ন্ত্রণ ধরে রাখে। ১৭৫২ সালে রাজা আলং পাইং কোনবং একটি রাজ্য স্থাপিত করেন। এটি ছিল মিয়ানমারের সর্বশেষ রাজবংশ। এর কয়েক দশক পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মিয়ানমারের দ্বন্দ্ব শুরু হয়। ১৮২৪ সালে বর্তমান ভারতের আসাম এবং মণিপুর অঞ্চলের মালিকানা নিয়ে প্রথম ব্রিটিশ বার্মীয় যুদ্ধ শুরু হয়। ১৮২৬ সালে এই যুদ্ধের সমাপ্তি ঘটে এবং ইয়ান্দাবর শান্তি চুক্তি অনুযায়ী বার্মা ব্রিটিশদেরকে রাখাইন এবং তানাসিরিন রাজ্যগুলো দিয়ে দিতে বাধ্য হয়। ১৮৫২ সালে ব্রিটিশ নাবিকদের উপর নির্যাতনের অজুহাত দেখিয়ে ব্রিটিশরা দ্বিতীয় ব্রিটিশ বার্মীয় যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে ব্রিটিশরা মিয়ানমারের রেঙ্গুন এবং পেগু সহ আরও অনেক গুরুত্বপূর্ণ এলাকা কেড়ে নেয়। অবশেষে ফরাসিদের প্রভাব বিস্তার ঠেকাতে ১৮৮৫ সালে তৃতীয় ব্রিটিশ বার্মীয় যুদ্ধে ব্রিটিশরা মিয়ানমারের বাকি অংশটুকু দখল করে নেয়। ১৯৩৭ সাল পর্যন্ত বার্মাকে ব্রিটিশ ইন্ডিয়ার একটি অংশ হিসাবে শাসন করা হতো। তারপর তারা আলাদা একটি কলোনি হিসাবে স্বীকৃতি পায়। এই সময়কার বার্মা ধান এবং তেলের অন্যতম রপ্তানিকারক দেশ ছিল। ভারতীয় এবং চাইনিজ বণিকেরা ব্যবসা বাণিজ্যের উপর আধিপত্য বিস্তার করে রেখেছিল। এই কারণেই এই এলাকায় বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক অস্থিতিশীলতার সৃষ্টি হয়। রেল লাইন এবং পোর্ট নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র ব্রিটিশদের স্বার্থ আদায়ের লক্ষ্যে। খ্রিস্টান মিশনারিগুলো জোরে সোরে ধর্মপ্রচার চালিয়ে যাচ্ছিল। এতে মিয়ানমারের কয়েকটা সম্প্রদায়ে খ্রিস্টান ধর্ম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু সামগ্রিক দেশ জুড়ে বৌদ্ধ ধর্মই আধিপত্য ধরে রাখে। বার্মীয় জাতীয় পরিচয়ের একটি কেন্দ্রীয় অংশ হিসেবে থেকে যায় বৌদ্ধ ধর্ম। ১৯৩০-এর দশকে মিয়ানমারে জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়। অং সানের নেতৃত্বে স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন ছাত্র আন্দোলন হয় এই সময়টাতেই।
এর ফলে 1937 সালে মিয়ানমারকে ব্রিটিশ ইন্ডিয়া থেকে আলাদা করা হয় এবং তাদেরকে সীমিত স্বায়ত্তশাসন দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মিয়ানমারকে আক্রমণ করে। এই সময় অং সান এবং বার্মীয় মুক্তি বাহিনী শুরুতে জাপানের সাথে মৈত্রী করে। পরবর্তীতে বার্মিজরা দল পরিবর্তন করে জাপানের বিরুদ্ধে ব্রিটিশদের সাথে যোগ দেয়, কারণ অ্যাক্সিস শক্তিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাচ্ছিল। অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হয়। তারপর বার্মা এবং ব্রিটিশদের মধ্যে আলোচনা শুরু হয়। 1947 সালে অং সান অ্যাটলি অ্যাগ্রিমেন্ট সই হয়। এই অ্যাগ্রিমেন্টের শর্ত অনুযায়ী 1 বছরের ভেতর মিয়ানমার তার স্বাধীনতা পাবে। ভারত এবং পাকিস্তানের বিপরীতে মিয়ানমার ব্রিটিশ কমনওয়েলথের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও এই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী মিয়ানমারের সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়গুলো যেমন শান, কাচিন, চীন ইত্যাদি ঐক্যবদ্ধ বার্মার অংশ হতে চায় কিনা সেই সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। এই অ্যাগ্রিমেন্টের পথ ধরে 1947 সালের ফেব্রুয়ারি মাসে পাংলং অ্যাগ্রিমেন্ট সই করা হয়। এই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী কিছু সংখ্যালঘু সম্প্রদায় মিয়ানমারে যুক্ত হতে সম্মতি জানায়, আর কিছু জানায় না। এই সংখ্যালঘুদেরকে ব্রিটিশরা ফ্রন্টিয়ার স্টেটস অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে আলাদাভাবে শাসন করত। পাংলং অ্যাগ্রিমেন্ট অনুযায়ী শান এবং কারেনি রাজ্য মিয়ানমারে যুক্ত হবে এবং চাইলে 10 বছর পরে আলাদা হয়ে যেতে পারবে। সকল সংখ্যালঘু সম্প্রদায় নতুন মিয়ানমার রাষ্ট্রের সমান অধিকার পাবে। সীমান্তবর্তী রাজ্যগুলো প্রশাসনে তাদের মন্ত্রী নিয়োগ দিতে পারবে। বার্মীয় সরকার অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা সংখ্যালঘু রাষ্ট্রগুলোয় অর্থনৈতিক সহায়তা প্রদান করবে। কারেন, মন এবং রাখাইন সম্প্রদায় এই চুক্তিতে সই করতে রাজি হয়নি। এই কারণে পরবর্তীতে এই এলাকাগুলোতে বিদ্রোহ শুরু হয়। দুর্ভাগ্যজনকভাবে 1947 সালের জুলাই মাসে জেনারেল অং সানকে তার 6 মন্ত্রী সহ হত্যা করা হয়। তারপরও অং সান অ্যাটলি অ্যাগ্রিমেন্ট অনুযায়ী 1948 সালের জানুয়ারি মাসের 4 তারিখে মিয়ানমার স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। যদিও পাংলং অ্যাগ্রিমেন্ট অনুযায়ী বিভিন্ন সংখ্যালঘু অঞ্চলগুলো স্বাধীনতা অথবা স্বায়ত্ত শাসনের অধিকার রাখে, মিয়ানমারের পরবর্তী সরকার এবং বিশেষ করে 1962 সাল থেকে শুরু হওয়া সামরিক জান্তা শাসন তাদের স্বায়ত্তশাসনের দাবি মেনে নিতে অস্বীকার করে। 1948 সাল থেকেই কারেন সম্প্রদায় বিশ্বের অন্যতম দীর্ঘ সময়ব্যাপী চলতে থাকা বিদ্রোহটি শুরু করে। রাইট টু সিসিড অর্থাৎ সংখ্যালঘু অঞ্চলগুলোর মিয়ানমার থেকে আলাদা হওয়ার অধিকার কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। 1948 সালে স্বাধীনতার পর মিয়ানমারে সংসদীয় গণতন্ত্র শাসন ব্যবস্থা শুরু হয়। এ সময় থেকে মিয়ানমারের কারেন জনগোষ্ঠী বিদ্রোহ শুরু করে। এই ক্যারেন সম্প্রদায় মূলত মিয়ানমারের ক্যারেন, ইরাবতী রাজ্য এবং থাইল্যান্ডের সীমান্তলগ্ন কিছু অঞ্চলে বসবাস করে। কারেন সম্প্রদায় হচ্ছে মিয়ানমারের সবচেয়ে বড় সম্প্রদায়গুলোর মধ্যে একটি। বর্তমানে এদের জনসংখ্যা প্রায় 50 থেকে 70 লাখের ভেতর ধরা হয়। তারা মূলত বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মের অনুসারী। বিভিন্ন গবেষকদের মতে তারা প্রায় 2500 বছর আগে মঙ্গোলীয় অঞ্চল থেকে বর্তমান মিয়ানমারে এসেছিল। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন খ্রিস্টান মিশনারি এই ক্যারেনদের কাছে ধর্মপ্রচার শুরু করে। এতে করে ক্যারেনদের বড় একটা অংশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এছাড়াও মিশনারিগুলোর সাহায্যে তারা শিক্ষিত হয়ে ওঠে এবং ইংলিশ ভাষা প্রাপ্ত করে। এগুলো তাদেরকে বার্মিজ জনগোষ্ঠীর তুলনায় একটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। প্রথম ব্রিটিশ বার্মিজ যুদ্ধে ক্যারেনরা ব্রিটিশদেরকে পথ দেখিয়ে সহায়তা করে। যুদ্ধের পরে বার্মিজ শাসক গোষ্ঠী ক্যারেনদের শাস্তি দিতে চেষ্টা করে। এ সময় অনেক ক্যারেন ব্রিটিশ শাসিত এলাকাগুলোতে পালিয়ে যায়। এরপরে তৃতীয় ব্রিটিশ বার্মিজ যুদ্ধে ক্যারেনদের সহায়তায় ব্রিটিশরা বার্মার রাজধানী মান্দালায় দখল করে নেয়। তারপর বার্মিজরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশরা সামরিক আইন জারি করে। এই সময় মিশনারিগুলো সফলভাবে বহু সংখ্যক ক্যারেনদেরকে বিদ্রোহ দমনে সহায়তা করার জন্য রিক্রুট করে। ভারতীয়, ক্যারেন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে ব্রিটিশরা মিয়ানমারকে নিষ্ক্রিয় করার জন্য ব্যবহার করে। এসব কারণে ক্যারেন এবং বার্মিজদের ভিতর হিংসা বিদ্বেষের জন্ম হয়। 1947 সালের সেই পাংলং অ্যাগ্রিমেন্ট ক্যারেনরা সই করেনি, অর্থাৎ তারা কখনোই মিয়ানমারের অংশ হতে চায়নি। কিন্তু মিয়ানমারের সরকার তাদের এই সিদ্ধান্তকে সম্মান করেনি। এর ফলে 1950 সালের জানুয়ারি মাস থেকে ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন অর্থাৎ কেএনইউ নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তাদের দাবি স্বাধীনতা অথবা স্বায়ত্তশাসন। প্রায় 77 বছর যাবৎ চলতে থাকা এই সংঘর্ষে অসংখ্য মানুষ প্রাণ হারায়। 1958 সালে মিয়ানমারের শান রাজ্যে আরেকটি বিদ্রোহ আরম্ভ হয়। শান গোত্রের লোকেরা প্রাচীন আমলে চীনের ইউনান রাজ্য থেকে মিয়ানমারে এসেছিল। তাদের বেশিরভাগই বৌদ্ধ ধর্ম এবং আঞ্চলিক ধর্মের অনুসারী। তারা মিয়ানমারের অন্যতম একটি সম্প্রদায়। বর্তমানে মিয়ানমারে প্রায় 60 লক্ষের মতো শান গোত্রের মানুষ বসবাস করে। 1948 সালের এগ্রিমেন্ট অনুযায়ী তারা 10 বছর পরে স্বাধীনতা দাবি করার অধিকার রাখে। কিন্তু পরবর্তী মিয়ানমার সরকারগুলো তাদের সেই অধিকার রক্ষা করেনি। তাই 1958 সালে শান স্টেট আর্মি এবং শান স্টেট ন্যাশনাল আর্মি নামক দুটি বিদ্রোহী গোষ্ঠী স্বাধীনতা সংগ্রাম শুরু করে।
শান স্টেট ন্যাশনাল আর্মি 2005 সালে সরকারের কাছে আত্মসমর্পণ করে। এর কিছু ইউনিট শান স্টেট আর্মির সাথে একত্রিত হয়। শান স্টেট আর্মি এখনও মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গরিলা যুদ্ধ অব্যাহত রেখেছে। এই বিদ্রোহগুলো চলাকালীন অবস্থায় মিয়ানমারের আরাকান রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিম গোষ্ঠীকে কেন্দ্র করে আরেকটি সংঘাত শুরু হয়। মিয়ানমারের এই আরাকান রাজ্যে আসলে কাদেরকে স্থানীয় জনগোষ্ঠী বলা যায় সেটা নিয়ে ঐতিহাসিক এবং গবেষকদের ভিতর নানা ধরনের দ্বিমত রয়েছে। বার্মীয়দের ট্রেডিশনাল ঐতিহাসিক ন্যারেটিভ অনুযায়ী বার্মিজদের সাথে সম্পৃক্ত রাখাইন জনগোষ্ঠী এই অঞ্চলে প্রায় 5000 বছর যাবত বসবাস করছে, কিন্তু এই দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইতিহাসবিদদের মতে প্রায় 4র্থ শতাব্দী নাগাদ এখানে ভারতবর্ষ থেকে আসা মানুষদের বসবাস শুরু হয়। বিভিন্ন সংস্কৃত লিখনী অনুযায়ী ভারতবর্ষ থেকে আসা ইন্ডো ইউরোপিয়ান মানুষেরা এই অঞ্চলে প্রথম রাজ্য গঠন করেছিল। যৌক্তিকভাবে ধরে নেওয়া হয় এই ইন্ডো ইউরোপিয়ান লোকেরা বর্তমান বাঙালিদের সাথে সম্পৃক্ত। ব্রিটিশ ইতিহাসবিদ ড্যানিয়েল জর্জ হেডওয়ার্ড হলের মতে এই অঞ্চলে 10ম শতাব্দীর আগে কোনো উল্লেখযোগ্য বার্মিজ উপস্থিতি ছিল না। ধরে নেওয়া হয় এর পূর্বের রাজবংশগুলো ভারতীয় ছিল। 7ম শতাব্দীর দিকে সমুদ্র তীরবর্তী এই অঞ্চলটিতে আরব বণিকদের যাতায়াত অনেক বেড়ে যায়। এই আরব বণিকদের মধ্যে অনেকেই রাখাইনে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এদের অনেকেই একই সাথে বাণিজ্য এবং ধর্মপ্রচার করত। এদের প্রভাবে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। তবে এই অঞ্চলের কিছু মানুষ এই ধর্মপ্রচারকদের প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকলেও এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষে, বিশেষ করে বাংলায়, মুসলিমদের সামরিক বিজয়ই এই অঞ্চলটিতে ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীগুলোর মধ্যে ইসলাম ধর্মের আধিপত্য পাওয়ার মূল কারণ। 9ম শতাব্দীর দিকে এই এলাকাটিতে রাখাইন গোষ্ঠীর আগমন শুরু হয়। রাখাইন গোষ্ঠী হচ্ছে কিউন নগর রাষ্ট্রগুলোতে বসবাসকারী বার্মিজ জনগোষ্ঠীর ভিতরকার একটি শাখা গোষ্ঠী। ধীরে ধীরে তারা আরাকান এলাকায় বেশ কয়েকটা শহর নির্মাণ করে। 1406 সালে তারা রাখাইন শহরগুলোতে আক্রমণ চালায়। এখানকার রাজারা পালিয়ে বাংলায় চলে আসে এবং বাংলার সুলতানের কাছে সাহায্যের আবেদন করে। এর 24 বছর পর বাংলার সুলতানাতের সামরিক সহায়তায় আরাকানের রাজা মিনসোমন এলাকাটার উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এই মিনসোমনের সাথে অনেক বাঙালি মুসলিম আরাকানে এসেছিল। তাদের অনেকে স্থায়ীভাবে আরাকানে থেকে যায়। মিনসোমন আরাকানের কিছু অংশ বেঙ্গল সুলতানাতকে দিয়ে দেয় এবং গোটা আরাকানের উপর বাংলার সুলতানাতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। বাংলার সুলতানাতের করদ রাজ্য হিসেবে আরাকানের রাজা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়েও মুসলিম রাজপদবি গ্রহণ করত। তিনি একটি নতুন মুদ্রা প্রচলিত করেন। এর এক পাশে লেখা হতো বার্মিজ স্বরলিপি ব্যবহার করে এবং অন্য পাশে লেখা হতো ফার্সি স্বরলিপি ব্যবহার করে। কিন্তু এর কয়েক বছর পরেই বার্মা আবার আরাকান রাজ্যে হামলা চালায়। প্রায় 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত আরাকান এবং চট্টগ্রাম বার্মার দখলে ছিল। এই সময়ের ভেতর বার্মিজ রাজারা বাংলায় বেশ কয়েকটা হামলা চালায়। উল্লেখযোগ্যভাবে 1625 খ্রিস্টাব্দে ঢাকায় একটি হামলা চালায় আরাকানের বার্মিজ রাজা। এ সময় পর্তুগিজ এবং আরাকান জলদস্যুরা বাংলায় প্রচুর আক্রমণ চালাতো এবং এখান থেকে কৃতদাস হিসাবে লোকজনকে ধরে নিয়ে যেত। এই কৃতদাসদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন কবি আলাউল। আলাউল আরাকানের দরবারে একজন নামকরা কবি হয়ে ওঠেন। এই কৃতদাস জনগোষ্ঠীকে সামরিক সেনা, কৃষিকাজ এবং বাণিজ্য সহ বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হতো। অবশেষে এই জলদস্যুদের থামাতে মুঘল সম্রাট আওরঙ্গজেব ওনার বাংলার গভর্নর শায়েস্তা খানকে আরাকান রাজ্যে হামলা চালানোর নির্দেশ দেন। শায়েস্তা খান 6000 সৈন্য এবং 288টি জাহাজ নিয়ে আরাকানের উপর হামলা চালায় এবং এই রাজ্যের বেশিরভাগ অংশ দখল করে নেয়। এরপর আরাকানের উত্তর অঞ্চলকে বাংলার সুজার অধীনে নিয়ে আসা হয়। এরপর 1785 সালে বার্মার কংবং রাজা পুনরায় আরাকান দখল করে। তারা অসংখ্য বাঙালিকে হত্যা করে। এই সময় বেশিরভাগ বাঙালি পালিয়ে চট্টগ্রামে চলে আসে। অনেকেই বার্মার কেন্দ্রীয় অঞ্চলে চলে যায়। এর ফলে আরাকান অনেকটাই জনমানবহীন হয়ে পড়ে। ব্রিটিশ আমলে এই অঞ্চলটি বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল। বাংলা এবং আরাকানের ভিতর কোনো আন্তর্জাতিক সীমানা ছিল না। এপার থেকে ওপার মানুষজন বাধাহীনভাবে যাতায়াত করত। এই সময় প্রচুর পরিমাণ বাঙালি আরাকানে স্থানান্তর করে। এই সময় রেঙ্গুন, আখিয়াব, বাসিনের মতো মিয়ানমারের বেশিরভাগ বড় বড় শহরগুলো ভারতীয় সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। এই ভারতীয়দের মধ্যে বেশিরভাগই ছিল বাঙালি। ব্রিটিশরা ভারতীয়দেরকে বার্মিজদের তুলনায় প্রাধান্য দিত। তাদেরকে বড় বড় দপ্তরি পদগুলোতে নিয়োগ দিত। এ কারণে এই সময় বার্মিজরা নিরুপায় বোধ করতে থাকে। তাদের ভিতর ভারতীয় বিরোধী মনোভাবের জন্ম নেয়। ভারতীয়দের স্থানান্তর সবচেয়ে বেশি হয়েছিল আরাকানে। আরাকানের স্থানীয় লোকদের ভিতর এটা প্রচণ্ড রকমের বিদ্বেষের জন্ম দেয়।
বাঙালি বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষ বার্মিজ জাতীয়তাবাদের একটি অংশ হয়ে ওঠে। পাকিস্তান এবং ভারতের স্বাধীনতার পর 1946 সালে আরাকানের মুসলিম নেতারা মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একটি বৈঠক করে। এই বৈঠকে তারা জিন্নাহকে আরাকানের কয়েকটা অঞ্চল দখল করে নিয়ে পূর্ববঙ্গের অংশ বানানোর আবেদন করে। মোহাম্মদ আলী জিন্নাহ তাদের এই আবেদনকে প্রত্যাখ্যান করে। 1948 সালে মিয়ানমার স্বাধীন হওয়ার পর মুসলিম নেতারা মিয়ানমার সরকারের কাছে একটি প্রস্তাব রাখে। এই প্রস্তাব অনুযায়ী মিয়ানমার সরকার বুথিদাও এবং বুংডু শহর দুটোকে পাকিস্তানের হাতে সমর্পণ করবে। বার্মার পার্লামেন্টে এই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করা হয়। তারপর বার্মিজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মীর কাসেম নামক একজন নেতার অধীনে মুজাহিদিন নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সংগঠিত হয়। এরা বেশ কয়েকটা এলাকা দখল করে। এর ফলে অনেক মানুষ হতাহত হয় এবং রাখাইন গোষ্ঠীর অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে পালিয়ে যায়। 1947 সালে মিয়ানমার পদাতিক বাহিনীর ৫ম এবং ২য় রাইফেল ব্যাটালিয়ন মুজাহিদদের উপর হামলা চালায়। তারা আকাইব শহর বাদে সবগুলো এলাকা মুক্ত করে। তারপর মিয়ানমার সামরিক বাহিনী অপারেশন মনসুন নামক একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে তারা মুজাহিদদের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করতে সক্ষম হয়। 1957 সালে শেরে মালিকের নেতৃত্বে 157 জন মুজাহিদ যোদ্ধা আত্মসমর্পণ করে। এর এক মাস পরে আল রশিদের নেতৃত্বে 217 জন বিদ্রোহী অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। 1960 সাল নাগাদ মুজাহিদিন অনেকটাই দুর্বল হয়ে পড়ে। অবশেষে মিয়ানমার এবং পাকিস্তান সরকারের ভেতর আরাকানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনার ফলে 1961 সালে মিয়ানমারের সরকার মায়ু নামক একটি নতুন মুসলিম অধ্যুষিত জেলা সৃষ্টি করে। 1961 সালের জুলাই মাসে আরও 290 জন মুজাহিদিন আত্মসমর্পণ করে। এর ফলে এই অঞ্চলটিতে সংঘর্ষ কিছুটা শিথিল হয়, কিন্তু মৌলভী জাফর কাওয়াল, আব্দুল লতিফ এবং আনুল জাওলির নেতৃত্বে কিছু মুজাহিদিন আত্মসমর্পণ করতে রাজি হয় না। এই বছর বৌদ্ধ ধর্মকে মিয়ানমারের রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করা হয়। এই সংঘর্ষগুলো ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠে কমিউনিস্ট বিদ্রোহ। এই সংঘর্ষগুলোর কারণে স্বাধীনতার পরপরই মিয়ানমার অস্থিতিশীল হয়ে পড়ে। সাম্প্রদায়িক এবং আঞ্চলিক সংঘর্ষগুলো দিন দিন তীব্র আকার ধারণ করতে থাকে। অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট, দুর্নীতি, মূল্যস্ফীতি এবং দারিদ্র্য সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। পরিস্থিতি এতই খারাপের দিকে যায় যে 1958 সালের অক্টোবর মাসে ইউনু নেতৃত্বাধীন বেসামরিক সরকার সামরিক বাহিনীর কাছে একটি অস্থায়ী কেয়ারটেকার সরকার গঠনের আহ্বান জানায়। এই কেয়ারটেকার সরকারের দায়িত্ব ছিল দেশের রাজনৈতিক শৃঙ্খলা পুনর্গঠন করে একটি নির্বাচন দেওয়া এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। 1960 সালে সামরিক সরকার একটি নির্বাচন পরিচালনা করে। এই নির্বাচনে ইউনু নেতৃত্বাধীন অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস পার্টি আবার ক্ষমতায় আসে। এতে সামরিক বাহিনীর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। অন্যদিকে ইউনু সরকারকে সবাই দুর্নীতিবাজ এবং অযোগ্য হিসাবেই দেখতে থাকে। এর 2 বছর পরে সেনাপ্রধান নে উইন একটি কু ডেটার মধ্য দিয়ে ক্ষমতায় আসে। এর প্রধান কারণ ছিল সেনাবাহিনীর ভিতর দেশটা খণ্ডিত হয়ে যাবার ভয়। বিশেষ করে শান এবং ক্যারেন গোত্রগুলো 1947-এর এগ্রিমেন্ট অনুযায়ী স্বাধীনতা দাবি করছিল। এই সাম্প্রদায়িক সংঘাতগুলোকে দমন করা এবং কমিউনিজমের প্রভাব বিস্তার প্রতিরোধ করা ছিল সেনাবাহিনীর মূল উদ্দেশ্য। ক্ষমতা গ্রহণের পর তাতমাদো মিয়ানমারের 1947 সালের সংবিধানকে বাতিল ঘোষণা করে, পার্লামেন্ট ভেঙে দেয় এবং সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে। বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি অর্থাৎ বিএসপিপি নামক একটি দল গঠন করা হয় এবং একদলীয় সামরিক শাসন শুরু করা হয়। এই নতুন শাসন ব্যবস্থায় সকল ধরনের শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হয়। বৈদেশিক বিনিয়োগকারী এবং ভারতীয় বণিকদের বিতাড়িত করা হয়। এতে করে অর্থনীতিতে ধস নামে এবং ব্ল্যাক মার্কেট আধিপত্য বিস্তার করে। সকল ধরনের শিল্পকলাকে বাধাগ্রস্ত করা হয়। বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিয়ে সংখ্যালঘু ধর্মগুলোকে নিপীড়ন করা শুরু হয়। এসবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে নামে। 1962 সালের জুলাই মাসের 7 তারিখে ছাত্রদের উপর গণহত্যা চালানো হয়। সংখ্যালঘুদের গ্রামেগঞ্জে আক্রমণ চালিয়ে বিদ্রোহদের সাপ্লাই লাইন নষ্ট করা হয়। বিদ্রোহদের সাপ্লাই লাইন নষ্ট করা হয়। গণহত্যা, জোরপূর্বক গণ অপসারণ এবং স্কর্চড আর্থ ট্যাকটিক্স ব্যবহার করে বিদ্রোহ দমন করা শুরু করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মিয়ানমার ছিল এশিয়ার অন্যতম ধনী একটি রাষ্ট্র। এই কুয়ের পরে মিয়ানমার অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে যায় এবং এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়। দেশে একটি নতুন সামরিক উচ্চ শ্রেণীর জন্ম হয়। এই উচ্চ শ্রেণীর লোকেরা নির্দ্বিধায় দেশের সব ধন সম্পদ লুটে নিয়ে চেটেপুটে খাওয়া শুরু করল। আন্তর্জাতিক আঙ্গনে মিয়ানমার একঘরে হয়ে গেল।
শুধুমাত্র চীন, ভারত এবং ছোট ছোট কয়েকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখল। সামরিক জান্তার সংখ্যালঘু বিদ্রোহ দমনের বর্বর প্রচেষ্টা পুরোপুরি উল্টো প্রভাব ফেলল। বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজ নিজ অঞ্চলে সাধারণ মানুষের মাঝে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠল। তারা আগের চেয়ে আরও বেশি জোরে সোরে তাদের তৎপরতা শুরু করল। নতুন কয়েকটা সাম্প্রদায়িক বিদ্রোহের জন্ম হলো। আগামী পর্বে আমরা মিয়ানমারের 1962 সালের সামরিক কূ পরবর্তী ইতিহাস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচিত বিষয়বস্তু নিয়ে আপনার যদি কোনো সমালোচনা বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ।